অনেকক্ষণ থেকেই আকাশে কালো মেঘ জমেছে। চৈত্র মাসের শেষ, বিকেল থেকে ঠান্ডা বাতাস বইছে। মনে হয় একটু পরেই ঝড় উঠবে। এই গরমে এক পশলা বৃষ্টি দারুণ স্বস্তি এনে দেয়। গ্রামের শেষে নদীর পাড়ে চা দোকানে বসে আছে রতন দাদু আর অজিত। বিকেলবেলা চা দোকানে অনেকেই আসে, কিন্তু আকাশে ঘন কালো মেঘ থাকার জন্য হয়তো আজ তেমন একটা লোক নেই। আজকে মনে হয় দাদু খুব বৃষ্টি হবে, জানো, আকাশে ভালো মেঘ করেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। সেই জন্যই মনে হয় আজ অনেকে আসেনি। তাই আজকের আড্ডাটা খুব একটা জমছে না। এই রে, বৃষ্টি শুরু হলো, দেখো। বাপ রে বাপ, এ তো ভালোই জোরে এসেছে। সহজে থামবে বলে তো মনে হচ্ছে না। এই ঝড় বৃষ্টি আধ ঘন্টার আগে তো থামবে বলে মনে হয় না। আকাশে মেঘ দেখে তো তাই মনে হয়। রতনদা, এই একটা গল্প বলো না। গল্প? তোদের কি মনে হয় আমি যা বলি তা সব গল্প? না রে না, গল্প নয়, সবটাই বাস্তব অভিজ্ঞতা। সত্যিই অলৌকিক বলে কিছু হয় দাদু? সত্যিই কি ভূত বলে কিছু হয়? হ্যাঁ, আলবাত হয়। তুই ঠাকুর দেবতায় বিশ্বাস করিস? হ্যাঁ, সেটা কে না করে। দেবতায় যদি বিশ্বাস করো, তাহলে কেন অপদেবতায় বিশ্বাস করবে না? আর যদি জীবনে বিশ্বাস করো, তাহলে জীবনের পরবর্তী জীবনে কেন নয়? দাদু ভাই, সব কিছুরই বিপরীত আছে। কিন্তু আমি যে কিছু দেখিনি দাদু। 18 বছর বয়স হয়ে গেল, এখনো চোখের সামনে কিছুই আসেনি। তবে আমি দেখেছি। আমাদের চোখের সামনে অনেক কিছুই হয়, যেগুলো আমরা দেখে বুঝতে পারি না কি হচ্ছে। তোদের একটা ঘটনা বলি শোন, আমার যুবক বয়সের ঘটনা। আমি তখন কর্মসূত্রে থাকতাম কমলপুরে, হুগলি জেলার একটা গ্রামে। সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার ছিলাম আমি। এরকমই একদিন রাতের বেলায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি আমার ঘরে ছিলাম। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়তেই আমি উঠে দরজা খুলে বেরোই। চলুন চলুন, এক্ষুনি ডাক্তারবাবু, আমার মেয়েটার খুব শরীর খারাপ, ও সন্তান সম্ভব, এক্ষুনি চলুন ডাক্তারবাবু, এক্ষুনি চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। এই বলেই আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। অনেকটা দূরের গ্রাম, ছাতা মাথায় দিয়ে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেল। কিন্তু শেষে সুখবর এই যে সেই মেয়েটির একটা কন্যা সন্তান হলো। তারপরে আমি বাড়ি চলে আসার জন্য রওনা দিলাম, কিন্তু ঝড়ের বেগ এতটাই বেড়েছিল আর ফিরতে পারছিলাম না। রাস্তায় একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু গাছের তলায় দাঁড়ানোটা একদমই উচিত ছিল না এই ঝড় বৃষ্টির রাতে। এদিক ওদিক দেখতে দেখতে দূরে একটা বাড়িতে আলো দেখে সেই দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম একটা দোতলা ছোট্ট বাড়ি। বাড়ির আশপাশে কাঁটা গাছের জঙ্গল। গ্রামের দিকে বাড়ি ঘরের আশপাশে এরকম থাকে। বাড়িতে দরজা নাড়া দিতেই ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ বেরিয়ে এলো। কে? কি চাই? এত রাতের বেলা এখানে এসেছেন কেন? কণ্ঠটা যেন মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। তবুও আমি চিৎকার করে বললাম, আমি রতন ডাক্তার। এই অনেক দূরে একটা পেশেন্ট দেখতে গেছিলাম,
কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে, আমি আর বাড়ি ফিরতে পারছি না। আজকে রাতটা কি আপনার এখানে একটু আশ্রয় পাওয়া যাবে? ভেতরে আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। শুনে আমি একটু চমকে উঠলাম। আমার জন্য অপেক্ষা করছিল মানে? যাই হোক, মহিলার কণ্ঠ শুনে আমি দরজায় হালকা চাপ দিতেই দেখি দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে কেমন যেন একটা গুমট ভাব আর অন্ধকার। ওপরে ছোট্ট টিমটিমে একটা আলো জ্বলছে, তাতে অন্ধকার একটুও দূর হচ্ছে না, বরং কেমন একটা যেন ঘোলাটে ভাব। কিছুটা দূরে অব্দিও ভালো করে দেখা যাচ্ছে না। আপনারা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। পাশের রুমে ঢুকুন, আমি এক্ষুনি আসছি। মহিলা কণ্ঠটা তেমনই যেন অনেক দূর থেকে আসছে তখনও। আমি সাহস করে পাশে থাকা একটা খোলা রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমটার ভেতরে একটাই মাত্র চেয়ার রাখা, আর কিচ্ছু নেই। কি করব ভেবে না পেয়ে চেয়ারে বসে পড়লাম। হঠাৎ করে মনে হলো আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আপনার এখন সময় হলো এখানে আসার? হ্যাঁ, এতক্ষণ পর? আমার বাবা যে... কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। পিছনে ফিরে দেখি সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। ভালোভাবে তাকে দেখা যাচ্ছে না, কিরকম যেন একটা ঘোলাটে নীল রঙের কুয়াশা তাকে ঘিরে রয়েছে। আমার চোখের সমস্যা বরাবরই ছিল না, কিন্তু এত কাছেও দেখতে ভীষণই কষ্ট হচ্ছিল। ভাবলাম হয়তো এই আলোটার জন্যই এটা হচ্ছে। না মানে, আসলে আমার কাছে তো আপনি যাননি কোনোদিন। আমার কাছে যে যখনই গেছে আমি তাকে সাহায্য করেছি, এটা আমার ধর্ম, এটাই তো আমার কাজ। আপনি আমাকে হাসালেন। ধর্ম, কাজ আমাকে শেখাতে আসবেন না। আপনি যখন এসেছেন তখন একটু বসুন, চা জলখাবার খান, তারপর আমার বাবাকে দেখবেন। এত দেরি যখন করেই ফেলেছেন, আর একটু নাই বা দেরি হলো, তাতে আর কি এমন? এটা বলার সাথে সাথেই ঘরের মধ্যে থাকা ওই ছোট্ট টিমটিমে আলোটা টপ টপ করতে শুরু করলো। আর এই আলো আধারির খেয়ালে কখন যে মহিলাটা উধাও হয়ে গেছে বুঝতেই পারলাম না। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার সামনে এসে উপস্থিত হলো মহিলাটা। আরে কি আশ্চর্য, এক্ষুনি তো এখানে কেউ ছিল না, আবার এখানে আপনি চলে এলেন কি করে? এই যে দেখুন, এপাশে একটা দরজা আছে, আপনি হয়তো খেয়াল করেননি। মহিলাটির কথায় ঘাড় ঘুরিয়ে দেখি ঘরের কোণে একটা দরজা। আমি সত্যিই খেয়াল করিনি দরজাটা। এই নিন খাবারটা। খাবারের থালাটা হাত বাড়িয়ে নিলাম। মহিলাটা আমার চোখের সামনে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিন্তু কি অদ্ভুত, যেন মনে হচ্ছে মহিলাটা হেঁটে হেঁটে নয়, বাতাসে ভেসে যাচ্ছে। বড্ড খিদে পেয়েছিল, তাই ওদিকে মন না দিয়ে এক গাল খাওয়ার মুখে তুলেই বুঝতে পারি, ইস কি জঘন্য খেতে খাবারটা। ইস, বাসি পচা খাবার, আর কি দুর্গন্ধ! এই খাবার কি মুখে দেওয়া যায়? এইরকম একটা খাবার আমাকে দিল কেমন করে? এমন সময় শুনতে পাই পাশের ঘর থেকে একটা কাশির শব্দ। একজন বয়স্ক ব্যক্তি যেন অনেকক্ষণ ধরে কাশছে, জোরে জোরেই কাশছে। তার প্রাণটা বুঝি এইবার না বেরিয়ে যায়। কাশতে কাশতে লোকটার অবস্থা একদম শোচনীয় হয়ে উঠেছে বুঝে আমি আস্তে আস্তে
পাশের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালাম। পাশের ঘরে গিয়ে দেখতে পেলাম একটা বয়স্ক রোগা লিকলিকে লোক খাটে শুয়ে আছে। লোকটার গায়ে একটা চাদর, আর সেই চাদরের অনেক জায়গায় লেগে আছে রক্ত। তার শরীর একদম ভেঙে গেছে, চোখগুলো অনেকটা কোটরে ঢুকে গেছে, গায়ে এতটুকুও মাংস নেই। আমার বুঝতে বাকি রইল না যে লোকটার নিশ্চিত যক্ষা হয়েছে। কত করে ডাক্তারবাবুকে বললাম আসতে, দেখে যেতে, কিন্তু আসতেই চায় না। এই অসুখ নাকি ছোঁয়াচে। দেখুন, আমাকে দেখুন, আমি এখানে আছি। কই, আমার কিছু হয়েছে? যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে এ অসুখ সত্যিই ছোঁয়াচে, বিভৎস রকমের ছোঁয়াচে। তাহলে কি আপনিও আমার বাবাকে দেখবেন না? না না, তা কেন? আমার ধর্মকর্ম এটা। আমি আমার ধর্ম ত্যাগ করি কি করে? আমি এসেছি যখন, ওনাকে নিশ্চয়ই দেখব। তবে ওনার এখন ভালো খাবার খাওয়া উচিত। আপনারা এরকম বাসি পচা খাবার খান কেন? কথাগুলো বলতে বলতে আমি খাটের সামনে এগিয়ে গেলাম। ভালো করে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই ঘরটাও সেই নীলচে আলোয় কেমন ঘোলাটে হয়ে আছে। আমি বললাম, আচ্ছা, বড় কোনো আলো নেই বাড়িতে? একটু জ্বালান না, দেখতে অসুবিধে হচ্ছে। না, আসলে কেউ আসে না তো, খারাপ হয়ে গেছে, কারণ হয়নি। বুঝতে পারলাম যক্ষা হয়েছে শুনে কেউ হয়তো আসে না। তখনকার দিনে গ্রামের লোকেরা এসব অসুখ হলে তাদেরকে এক ঘরে করে দিত, যাতে তাদের এই অসুখটা ছড়িয়ে না পড়ে। বয়স্ক মানুষটার হাত ধরতেই চমকে উঠলাম। শরীর তো বরফের মতো ঠান্ডা। যক্ষা হলে তো শরীর গরম থাকে, মানে শরীরে জ্বর আসে। অনেক কষ্টে নার্ভ খুঁজতে গিয়ে দেখি নার্ভ নেই, নার্ভের কোনো স্পন্দনই পেলাম না। আমার স্টেথোস্কোপটা কানে লাগিয়ে ওনার হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য যেই বুকের বাঁ পাশটায় দিয়েছি, অমনি আমার শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল। হৃদস্পন্দন বলে কিচ্ছু নেই, সব চুপচাপ। কয়েক মিনিট অপেক্ষা করলাম, তারপর সবটা বুঝতে পেরে ভয়ে ভয়ে আমার পাশে মহিলাটির দিকে দেখতেই যা দেখলাম তাতে আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। না 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 না, আপনারা সবাই মৃত, আপনারা অশরীরী। এ হতেই পারে না, এ কখনো হতে পারে না। কেউ এলো না। কষ্ট পেয়ে পেয়ে আমি আর আমার বাবা মারা গেলাম। সত্যি ছোঁয়াচে রোগ। বাবার থেকে আমার হলো। আমি বাড়ির বাইরে বেরোলেই আমাকে সবাই ইট পাথর ছুঁড়ত। আমি ঘরেই বন্দি থাকতে থাকতে না খেতে পেয়ে কষ্ট পেতে পেতে মারা গেলাম। কেন এলেন না তখন ডাক্তারবাবু? চিকিৎসা পেলে আমার বাবা, আমি বেঁচে যেতাম। আমি কিছু বলার আগেই আস্তে আস্তে সেই মহিলার কঙ্কাল আমার দিকে এগিয়ে আসতে থাকলো। তারপর আমার গলাটা টিপে ধরলো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনাদের উপকার করতে এসেছিলাম। আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরে সকালবেলা যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি সেই ঘরের খাটের উপরে শুয়ে আছি। আমার সামনে দুটো কঙ্কাল পড়ে আছে মেঝেতে। দাদু, এইটা তোমার সাথে সত্যিই হয়েছিল? হ্যাঁ রে বাবা, সে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা
কি আর বলবো তোদেরকে, এরকম আরো যে কত অভিজ্ঞতা হয়েছে আমার জীবনে, তা সে না হয় অন্য একদিন শোনাবো ক্ষণ। অনেক রাত হয়ে গেছে, বৃষ্টিটাও একটু ধরে এসেছে। চল চল, এই বেলা বেরিয়ে পড়ি।